আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে দেশের এই অবস্থায় হয়তো সবারই মন মানসিকতা খারাপ, যেমনটা আমার নিজেরও অনেক বেশি খারাপ। আর এই জন্য রেগুলার ব্লগও দেওয়া হচ্ছে না, তাই আপনাদের মাঝে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। আর গাছে হচ্ছে ২টা ফুল ফুটেছে ২টা গাছে, তো সেগুলো একটু দেখালাম। বারান্দায় বেশ কিছু নতুন গাছও হয়েছে, সেগুলো অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে টাইম ফুল গাছটাতে অনেক বেশি ফুলের কড়ি এসেছে, এগুলো ফুটলে কিন্তু দেখতে ভালোই লাগে। তবে ফুলগুলো যদি ২-৩ দিন স্থায়ী হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, এদিকে আকাশের অবস্থা খুবই মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো সকালবেলা ব্লগ শুরু করলেও কেন যেন সকালের নাস্তা বা সকালের অন্যান্য কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। দেখা যায় দুপুর থেকেই মানে ব্লগটা শুরু করা হয় আরকি। তো রান্না-বান্নার প্রিপারেশন এদিকে মোটামুটি হয়ে গিয়েছে। কাটা-বাছা সবকিছু করা হয়ে গেছে। আম্মুই করে ফেলছে। আজকে হচ্ছে আমরা ডিম রান্না করব দুপুরের জন্য। তো ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে। তো ভাবলাম খোসা ছাড়িয়ে নেই। আর আমাদের এদিকে গ্যাসের প্রবলেম তেমন একটা হয় না। কিন্তু আজকে দেখলাম যে একদমই চুলায় গ্যাস নেই। মানে অনেক সময় লাগছে সবকিছু রান্না হওয়ার জন্য। আর মনে হচ্ছিল রান্না হতেও অনেকটা সময় লাগবে। তো সেইজন্য কচ্ছপের গতিতে আস্তে আস্তেই সবকিছু করছিলাম। আর অনেক সময় নিয়ে ডালটা কেবলমাত্র বলক চলে আসলো। আজকে সন্ধ্যার নাস্তায় আমরা চটপটি খাবো, এইজন্য আম্মু এখানে ডাবলি বুট যেটা আছে সেটা ভিজিয়ে রেখেছে। ভিজিয়ে রাখলে কিন্তু সিদ্ধটা ভালো হয়। আর সিদ্ধ করার সময় ১ চিমটি খাবার সোডা দিয়ে দিলে কিন্তু এই ডাবলি বুটটা খুব সুন্দর মতো অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। আর যাক, এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর ভাত নামানোর আগে গতকালকে কিছু ভাত ছিল এক্সট্রা, তো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, সেটা এখন দিয়ে দিলাম। কারণ খাবার-দাবার আসলে অপচয় করা, নষ্ট করা এটা একদমই মোটেই আমারও পছন্দ না, বাসার কারোই পছন্দ না। তো এদিকে এখন ভাবলাম ডিম ভাজিটা করে নেই আগে। এই কড়াইটার মধ্যে সাধারণত কোনো কিছু লেগে যায় না। কিন্তু গতকালকে এটার মধ্যে হচ্ছে গিয়ে মানে ঝোলওয়ালা কোনো তরকারি রান্না করলেই তখন কড়াইগুলো যেন কেমন হয়ে যায়। তো যাই হোক, আজকে ডিমগুলো একটু লেগেও যাচ্ছিল। আর ডিমগুলো এমনিতেও কয়েকটা কেমন যেন ছিল, মানে যখন খোসা ছাড়ানো হয়েছে মানে চামড়া উঠে যাচ্ছিল। তো আম্মু বলতেছে এগুলো হচ্ছে তাজা ডিম ছিল মনে হয়, এজন্য হয়েছে। তো আমি ডিম ভেজে উঠিয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই হালকা লবণ দিয়ে হচ্ছে আলুগুলো বেশি সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। কারণ ডিম রান্নাটায় যদি আলুটা ভেজে দেওয়া হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সেইজন্যই আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে ডালও হয়ে গেছে, তাই ভাবলাম ডালে হচ্ছে বাগারটা দিয়ে নেই। বাগার বা ফোড়ন যেটাই বলেন। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নিয়েছি। আর কিছুই এখানে এক্সট্রা দেইনি। অনেক সময় জিরা দেয়া হয়, আবার গ্রামে যখন রান্না করা হতো তখন বেশিরভাগ সময় রাঁধুনি দেয়া হতো। রাঁধুনি যে মসলাটা আছে আরকি সেইটা। তো এখন না খেতে, খেতে এখন আর ওইটার ঘ্রাণ খাওয়া যায় না। মাঝখানে কয়েকদিন রান্না করেছিল আম্মু, তো তখন আর ভালো লাগেনি। আসলে অভ্যাস মানুষের পরিবর্তন হয়, আবার কোনো কিছু রেগুলার করলে কিন্তু সেটার অভ্যাসও হয়ে যায়। যাই হোক, এদিকে আমার আলু ভাজা হয়ে গিয়েছে, তাই এখন হচ্ছে এখানে ভাজি বসিয়ে দিব। আজকে করলা আলু ভাজি করব, তো বেশি করে তেল দিয়ে দিলাম আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। করলা ভাজিতে কিন্তু বেশি করে তেল আর পেঁয়াজ এই ২টা দিতেই হয়, তাহলে কিন্তু খুব মজা হয়। আর সাথে যদি চিংড়ি মাছ দেয়া যায় তাহলে তো কথাই নেই। যাক, আজকে অবশ্য চিংড়ি মাছ দিচ্ছি না, তো সেই গল্প নাই করি। আর এবার হচ্ছে মসলাটাও আমি রেডি করে নিচ্ছি ডিম রান্না করার জন্য। তো একটু আগে থেকে রেডি করে রাখলে মসলাগুলো সুন্দর ভিজে যায় আর গ্রেভিটাও সুন্দর ঘন হয়। তো যাই হোক, এদিকে করলাগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই রেখেই ভাজিটা করে নিচ্ছি। আর এখন রান্না করতে, করতে গ্যাসও একটু বেড়েছে। আর এদিকে আমি হচ্ছে ডিমের তরকারির মধ্যে একটু তেজপাতাও দিয়ে দিলাম। এই ঘ্রাণটা কিন্তু ভালো লাগে। আর নামানোর আগে চাইলে গরম মসলাও এড করতে পারেন। দেশের বর্তমান এই পরিস্থিতিতে হয়তো আমার মতো আপনাদের কারোই মন মানসিকতা ভালো নেই। কিন্তু তারপরও জীবন তো থেমে থাকে না। জীবন আপন গতিতে চলতে থাকে। আসলে যতদিন দেহে প্রাণ আছে ততদিন বাঁচার জন্য খেতে হবে, কাজ করতে হবে, সবকিছুই আসলে করতে হয়। তারপরও মনের ভিতরে কোনো না কোনো জায়গায় একটা কষ্ট আসলে থেকেই যায়। দেশের বর্তমান অবস্থায় আসলে একেবারে ইমার্জেন্সি কাজ ছাড়া বাহিরে যাওয়াই হয় না। তো একটা দরকারি কাজে গিয়েছিলাম মিরপুর ১১ নাম্বার। তো আসার পথে ভাবলাম মিরপুর ১০ ও দেখে আসি। আর একটু ভিডিও করেছিলাম যাতে করে আপনাদের সাথেও শেয়ার করতে পারি। মেট্রো রেল এবং মিরপুর ১০ এর বর্তমান অবস্থা। সেদিনের অগ্নিকাণ্ডের সেই ভয়াবহতার ছাপ এখনো রয়ে গেছে। একজন দেশপ্রেমী মানুষ হিসেবে দেশের কষ্টে অর্জিত জনসম্পদ এভাবে চোখের নিমেষে নষ্ট হয়ে যাবে এটা কখনোই কাম্য নয়।
এক কোটা আন্দোলনকে ঘিরে দেশের কত তাজা প্রাণ, কত জনসম্পদ চোখের নিমেষেই শেষ হয়ে গেল তার কোনো হিসেব নেই। তবে আমাদের দেশের ছাত্র ভাই বোনেরা যেই সাহসিকতা দেখিয়েছে সেটাকে অবশ্যই অভিবাদন জানাই। আমাদের দেশের ছাত্রছাত্রী ভাই বোনেরা দেখিয়ে দিয়েছে কিভাবে যৌক্তিক দাবি আদায় করে নিতে হয়। তবে আমার বিশ্বাস, আমার এই ছাত্র ভাই বোনেরা কখনোই দেশের সম্পদে হাত দিবে না। দেশের সম্পদ নষ্ট হয়ে যাক সেটা কখনোই তারা চাইবে না। কিন্তু এই কোটা আন্দোলনকে পুঁজি করে যে সহিংসতা বা সন্ত্রাসী কার্যক্রম হয়েছে সেটা নিশ্চয়ই আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা কখনোই করতে পারে না। কারণ আজকের এই তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। তারা কখনোই রাষ্ট্রের কোনো সম্পদ, কোনো জানমালের ক্ষয়ক্ষতি কখনোই তারা চাইবে না। কিন্তু এই আন্দোলনের সুযোগে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এছাড়াও দেশের আর অনেক কষ্টে অর্জিত সম্পদ কত কিছুরই না ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা এই সহিংসতা এবং সন্ত্রাসী কার্যক্রমের ঘোর বিরোধিতা জানাচ্ছি এবং তাদের শাস্তি চাই। আর এই আন্দোলনকে ঘিরে দেশের ছাত্রছাত্রী সহ যে সকল সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি আসলে সমবেদনা জানানোর মতো ভাষা আমার জানা নেই। আসলে যার চলে যায় সেই একমাত্র বোঝে যে হারানোর বেদনা কতখানি। এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে তাদের সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান জানাই। দেশের মানুষ কিংবা দেশের কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হোক, এটা একজন সাধারণ নাগরিক হিসেবে আসলে কারোই কাম্য নয়। দেশের এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হোক, আল্লাহর কাছে শুধু এইটুকুই চাওয়া। মোটামুটি রান্নাবান্না শেষের দিকে, ভাজিটা আরেকটু ভাজা ভাজা করব আর তরকারিটাও একটু মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নিব। মন মানসিকতা ভালো না থাকলে না কোনো কাজেই যেন মন বসে না। ঘরবাড়ি সবকিছু একদম ধুলাবালিতে এক হাঁটু হয়ে আছে। পরিষ্কার করব বা গোছাবো কোনোটাই যেন ভালো লাগছে না। তো যাই হোক, তারপরও আজকে একটু মনে প্রাণে শক্তি নিয়ে ভাবলাম যে না, এগুলো একটু পরিষ্কার করা দরকার। না হলে দেখা যায় কি, ঘর পরিষ্কার না থাকলে মন খারাপ, মন আরো খারাপ হয়ে যায়। তো সেই জন্য সবকিছু একটু ক্লিন করছিলাম। আর আপনি যত উপরেই থাকেন না কেন, মনে হয় কি যে ধুলাবালি আপনার পিছু ছাড়বে না। কিভাবে কিভাবে যে ধুলাবালি আসে ভাবাও যায় না। তো সবকিছু খুব সুন্দর করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। যদিও এটা একদিনও এরকম পরিষ্কার থাকবে না, আবার ময়লা হয়ে যাবে। আর যেহেতু বাচ্চার ঘর, জায়গায় জায়গায় এটা সেটা ফেলে তারপরে আয়নাগুলো একদম হাত-টাত দিয়ে ধুলাবালি দিয়ে ভরিয়ে ফেলে। তো আগে একসময় সেই জন্য একটু ধ্যান দিতাম, বারে বারে পরিষ্কার করতাম। এখন চিন্তা করি যে না, ওরা যেহেতু আছে এদিক সেদিক করবেই, তো করুক। একটা সময় গিয়ে এই জিনিসটাই হয়তো মিস করব। ওরা আর গোছানো জিনিস নষ্ট করবে না বা কোনো কিছু এলোমেলো করবে না। তো এরপরে চুড়ির ড্রয়ারটাও একটু গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমার বিজনেস পেজের জন্য রেগুলারই আসলে শাড়ি শুট করি, তো তখন দেখা যায় ম্যাচ করে চুড়ি পরা লাগে বা অর্নামেন্টস পরা লাগে, এই জন্য এগুলো একটু এলোমেলো বেশি হয়। তো ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে নেই। আর লাল কালো চুড়ি মনে হয় বেশিই পরা হয়, তো সেই জন্য এগুলোকে আর কাগজ দিয়ে মুড়িয়ে রাখিনি। বারে বারে খুলতেও মনে হয় যে বিরক্ত লাগে। তো যাই হোক, এরপরে ভাবলাম যে তাও দেখতে এলোমেলো লাগছে, একটু হাত দিয়ে সুন্দর করে গুছিয়ে টুচিয়ে নেই। তো অনেকদিন সময় নিয়ে আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করা হয় না, তাই আজকে চেষ্টা করলাম একটু টুকটাক সবকিছু মিলিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই একটা গাছ কেন যেন বারবার মানে মরে যাচ্ছে, ডালগুলো শিকড় থেকেই পচে যাচ্ছে। এখন বুঝতেছি না আসলে কারণটা কি। অনেক ঘাটাঘাটি করছি। তো যাই হোক, তারপর মরা ডালগুলো বেছে দিচ্ছি যাতে করে অন্য ডালগুলো এফেক্টেড না হতে পারে। আর একটু জানালার ধারে রাখলাম, হালকা রোদ আসলে গাছের জন্য একটু ভালো। এগুলোতে কড়া রোদ ওভাবে দেওয়াও যায় না। আর এদিকে আরেকটা গাছ আছে, সেটা অবশ্য বেশ ভালোই সতেজ আছে। এটার অবস্থাও খারাপ ছিল, বাট এটাকে আমি একটু আদর যত্ন করে সুস্থ করতে পেরেছি, কিন্তু ওই গাছটাকে এখনো প্রপার ভাবে সুস্থ করতে পারিনি। তো গাছটার দিকে তাকালেই না মনটা একটু খারাপ লাগে। যেহেতু গাছ আমি অনেক পছন্দ করি, তো ওদের দিকে তাকালে যেমন আমার মন ভালো হয়, আবার ওরা খারাপ থাকলে ওদেরকে দেখলেও মন খারাপ হয়। আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি। ভিডিও ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।